আমরা এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এক্সপেরিমেন্ট 2 এ আমরা যে আরএলসি সার্কিটটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা ছিল একটা সেকেন্ড অর্ডার সার্কিট, সেই সার্কিটটাকে আমরা কিভাবে সিমুলিংকে ইমপ্লিমেন্ট করে সেখান থেকে আমাদের ট্রানজিয়েন্টের যে বিভিন্ন প্যারামিটারের ডেফিনিশন আমরা আলোচনা করেছি সেগুলোকে এক্সট্রাক্ট করা যায়, এবং এই প্যারামিটারগুলো কিভাবে করে আমাদের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটাকে যখন ভ্যারি করি তখন এই প্যারামিটারগুলো কিভাবে ভ্যারি হয় সেগুলো একটা আমরা এক্সামিন করে দেখব। আমি হচ্ছে এখানে ম্যাটল্যাব 2015 এই ভার্সনটা ইউজ করি। তো এখানে যদি সিমুলিক লাইব্রেরি, এখানে যদি আমি ক্লিক করলে একটু সময় নিবে। একটু সময় নেওয়ার পর এরকম সিমুলিক লাইব্রেরি ব্রাউজার এই উইন্ডোটা ওপেন হবে, এবং সেখান থেকে যদি আমি এই নিউ মডেলে, এই যে এখানে যে একটা প্লাস যে একটা আইকনের মতো আছে, এখানে নিউ মডেলে যদি আমি ক্লিক করি তাহলে এটা তো একটু কিছু সময় নিতে পারে। সেখান থেকে এইরকম করে একটা সাদা একটা উইন্ডো এসে ওপেন হবে। তো আমরা এই জায়গাটাতে, এই সাদা উইন্ডোটাতে আমরা হচ্ছে কি আমাদের যে সার্কিট গুলো আছে সেই সার্কিটটা আমরা এখানে ড্র করব। তো প্রথমে আমরা এটাকে সেভ করে নিই। ধরা যাক কোনো একটা আমি ডাইরেক্টরিতে সেটা সেভ করতে চাই। এটা নাম দিলাম আমরা। ওকে, সেভ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা যেটা করব যে আমাদের প্রয়োজনীয় যত এলিমেন্ট আছে সেগুলোকে আমরা সিমুলিক লাইব্রেরি থেকে নিয়ে আসবো। এক্ষেত্রে আমি একটু বলে দিই, আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 3 যেটা আছে সেখানে একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই সিমুলিকের কোন কোন কম্পোনেন্ট কোন কোন জায়গায় অ্যাভেলেবল সেই লিস্টটা আপনারা দেখে নিতে পারেন। এটা আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে আছে আমাদের আপনাদের যে ল্যাব শিটে। তো আমি শুরু করি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সার্কিটের যে কম্পোনেন্ট গুলো আছে, রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, তার সাথে একটা ভোল্টেজ সোর্স এবং একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা প্লেস করব। এবং ক্যাপাসিটর ভোল্টেজ দেখার জন্য আমাদের একটা ভোল্টমিটার, যেটাকে এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ সেন্সর বলতেছি, সেটাকে আমরা প্লেস করব। তো এই জিনিসগুলো আমরা পাবো হচ্ছে এই যে সিমস্কেপ, এই যে লেখাটা আছে, সিমস্কেপে যাব, ফাউন্ডেশন লাইব্রেরি, ইলেকট্রিক্যাল, প্রথমে হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্ট, এটা যদি আমি সিলেক্ট করি, এই যে আমার ইলেকট্রিক্যাল যত কম্পোনেন্ট আছে সবকিছু কিন্তু এখানে আছে। তো আমরা হচ্ছে কি প্রথমে ধরেন যে এই রেজিস্টারটাকে এভাবে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে যদি বাইরে নিয়ে আসি, একটু সময় নিতে পারে, এটা ডিপেন্ড করে আপনাদের কম্পিউটারের উপর। আচ্ছা, তারপর হচ্ছে কি ইন্ডাক্টর, সেটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম। এরপর লাস্টে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ক্যাপাসিটর, এই যে এখানে। ক্যাপাসিটরটা আসলে এখানে হরাইজন্টালি আছে, এটাকে যদি ভার্টিক্যাল করতে চাই কন্ট্রোল আর প্রেস করব, তাহলে এটা রোটেট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের দরকার একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ড, ইলেকট্রিক্যাল রেফারেন্স, সেটাকে আমরা নিয়ে আসলাম। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের আসলে আরএলসি সার্কিটটা হয়ে গেছে, আমাদের এখানে একটা সোর্স আপ দিতে হবে। তো এই একই জায়গার ইলেকট্রিক্যাল এলিমেন্ট যেখানে আমি পেয়েছি সেই জায়গায় দেখবেন নিচে ইলেকট্রিক্যাল সোর্স লেখা আছে, ওখান থেকে আমরা হচ্ছে এখানে কন্ট্রোলড ভোল্টেজ সোর্স যেটা, ঠিক আছে, কন্ট্রোলড ভোল্টেজ সোর্সটা নিয়ে আসবো। আমরা আসলে এখানে এসি অ্যাপ্লাই করতেছি না, ডিসি যদিও অ্যাপ্লাই করতেছি, কিন্তু তারপর এখানে আমরা আসলে একটা স্টেপ ইনপুট বা একটা পালস আমরা আসলে অ্যাপ্লাই করতেছি, যে পালসটা আমরা জেনারেট করতেছি সিমুলিক ব্লক থেকে। অর্থাৎ এখানে আমরা যে ভোল্টেজ সোর্সটা আমরা ব্যবহার করতেছি সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা কন্ট্রোল করতেছি একটা সিমুলিকের ব্লক থেকে, এই জন্য আমরা কন্ট্রোল ভোল্টেজ সোর্সটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওকে, এবার আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ দেখার জন্য আমরা এখানে একটা ভোল্টেজ সেন্সর, যেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল সেন্সর এই অপশনটাতে আছে, সেখান থেকে নিয়ে এসে এখানে প্লেস করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিজিক্যাল সার্কিটটা। অর্থাৎ সার্কিটটাকে যদি আমি ব্রেডবোর্ডে যদি ইমপ্লিমেন্ট করতাম তাহলে এই জিনিসগুলো সেখানে থাকতো। এই হচ্ছে আমার ফিজিক্যাল সার্কিট। এখন এখানে কতগুলো জিনিস আমাদেরকে দিতে হবে। প্রথমত হচ্ছে আমরা যদি এই ভোল্টেজ কন্ট্রোল
সোর্স কন্ট্রোল ভোল্টেজ সোর্সের কথা যদি আমরা চিন্তা করি, এটা আমরা বলেছি যে একটা সিমুলিংক ব্লক থেকে এটাকে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে। আবার এইখানে যে ফিজিক্যাল সিস্টেমে যে ভোল্টেজটা আছে, যেটা এই ভোল্টেজ সেন্সরটা সেন্স করতেছে, সেই ভোল্টেজ সেন্সরের যে ওয়েভ শেপ গুলো আছে সেগুলোকে দেখার জন্য আমরা একটা স্কোপ নামে একটা কম্পোনেন্ট আছে যেটা ইউজ করব, যেটাকে আমরা সিমুলিংক লাইব্রেরিতে পাবো। অর্থাৎ এই যে ফিজিক্যাল সিস্টেমটা আছে এই মুহূর্তে যেটা দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর সাথে আমাদেরকে সিমুলিংকের একটা ইন্টারফেসিং করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সিমস্কেপ যে অপশনটা আছে, সেখানে এই যে লাস্টে ইউটিলিটিস, এখানে আমরা যাব, গিয়ে এখানে দেখেন 3 ধরনের জিনিস আমাদের লাগবে। এক নাম্বার হচ্ছে গিয়ে আমাদের সিমুলিংক টু ফিজিক্যাল সিস্টেম কনভার্টার, এই ব্লকটা লাগবে। এই ব্লকটাকে আমি প্লেস করলাম। আরেকটা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম টু সিমুলিংক, এই যে ভোল্টেজ সেন্সরটা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম, সেখান থেকে সিমুলিংকে নিব, সিমুলিংক স্কোপে নিব। আরেকটা যেটা হচ্ছে কি আমাদের সলভ করার জন্য এই সলভার কনফিগারেশনটা লাগবে, সেটাকে আমরা এখানে প্লেস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে যে আমরা এখানে যে ইনপুটটা দিব, এখানে আমরা প্রথমে ডেমনস্ট্রেশনের জন্য স্টেপ ইনপুট দিয়ে দেখাই। সেটাকে আমরা হচ্ছে কি এই যে সিমুলিংক যে লাইব্রেরিটা আছে সেইখানে আমরা হচ্ছে কি সোর্সেসে যদি যাই, তাহলে সেখান থেকে আমরা এই যে স্টেপ, এই ব্লকটাকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে প্লেস করে দিলাম। ওকে, আর কি দরকার, এই যে এখানে ভোল্টেজ সেন্সর থেকে যে আমরা ভোল্টেজটা সেন্স করতেছি, সেই ওয়েভ শেপটাকে দেখার জন্য আমাদের একটা স্কোপ দরকার, যেটা আমরা সিমস ইট এখানে পাবো। এখান থেকে যদি আমি ড্র্যাগ করে প্লেস করে দিই এখানে, তাহলে এই যে হয়ে গেল। তো এবার মোটামুটি আসলে সবগুলো কম্পোনেন্টই আমাদের নিয়ে আসা হয়েছে। আমরা এবার জাস্ট মোটামুটি সবকিছুকে আমরা ওয়্যারিং করে কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা ফিজিক্যাল সিস্টেমটার কথা যদি চিন্তা করি, আমরা হচ্ছে কি কন্ট্রোল ভোল্টেজ সোর্স থেকে আমরা একটা ওয়্যার নিয়ে সেটাকে আমরা রেজিস্টারের সাথে কানেক্ট করলাম। রেজিস্টার থেকে ইন্ডাক্টর, দেন ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর, ক্যাপাসিটর থেকে আবার হচ্ছে গিয়ে এই যে ভোল্টেজ সোর্স যেটা আছে, সেই ভোল্টেজ সোর্সের আমরা মাইনাস টার্মিনালে কানেক্ট করলাম, এবং ফাইনালি যেটা করব ইলেকট্রিক্যাল গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিব। আমার কানেকশনটা পাইনি, এই কানেকশনটা পেয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এই যে স্টেপ ব্লকটা আছে সেটা হচ্ছে গিয়ে সিমুলিংক টু ফিজিক্যাল সিস্টেম, পিএস মানে ফিজিক্যাল সিস্টেম কনভার্টারের থ্রুতে আমরা হচ্ছে এই কন্ট্রোল ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করব, এবং ক্যাপাসিটরের এই যে ভোল্টেজটা আছে, ক্যাপাসিটরের এই ভোল্টেজটাকে আমরা ভোল্টেজ সেন্সরের সাথে কানেক্ট করব। এখানে দেখবেন যে প্লাস মাইনাস আছে। তো আমাদের মোটামুটি হচ্ছে কি ভোল্টেজ সেন্সরের কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভোল্টেজ সেন্সর থেকে আমরা যে ওয়েবসাইটটা দেখব, সেটাকে প্রথমে আমরা এই ফিজিক্যাল সিস্টেম সিমুলিংক এই ব্লকটার মধ্যে নিব, এবং সেইখান থেকে আমরা সিমুলিংকের যে ব্লক যেটা হচ্ছে কি স্কোপ, সেখানে নিয়ে যাব। এবার আমাদেরকে যেটা করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সলভার কনফিগারেশনটা, এটা আমাদের প্রয়োজন। সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা একটা একটা করে আমরা ভ্যালু সেট করা শুরু করি। স্টেপ এই ব্লকটাকে আমরা সিলেক্ট করি, স্টেপ টাইমটাকে 0 করে দিলাম, অর্থাৎ টাইম টি ইকুয়াল টু 0 তে স্টেপ একটা সেখানে একটা স্টেপ তৈরি হবে, এবং ফাইনাল ভ্যালু 1। ওকে, তারপর হচ্ছে রেজিস্টারের যে ভ্যালু, এটা আমরা আপাতত 500 ওহম রাখলাম, এইটাকে আমরা ভ্যারি করে দেখব। ইন্ডাক্টরের যে ভ্যালুটা আপনাদের ল্যাব শিটে আছে 3 হেনরি ছিল, 3, সো আমরা 3 রাখলাম, এবং ক্যাপাসিটরের ভ্যালুটা ছিল 10 মাইক্রোফ্যারাড। এটা চাইলে আমি এখানে ফ্যারাডের জায়গায় মাইক্রো নিয়ে আসতে পারি, এই যে মিউ ফ্যারাড যেটা, তারপর হচ্ছে এখানে নিউমেরিক্যাল ভ্যালু 10 দিয়ে দিতে পারি। তো এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরটাকে আমরা আসলে চেঞ্জ করব না, অর্থাৎ আমাদের এই সিস্টেমের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা সেম থাকবে। আমরা যেটা ড্যাম্পিং রেশিও, এটাকে ভ্যারি করার জন্য এই রেজিস্টারটাকে ভ্যারি করব। ওকে, তো মোটামুটি আমাদের আসলে সেটআপ দেওয়া শেষ। তো এখানে দেখেন আমার যেমন এখানে একটা প্লে বাটন আছে, এটাকে ক্লিক করলে এখানে রান হবে, আর এটা হচ্ছে কত সময় ধরে রান হবে, এটা আমি মোটামুটি 3 সেকেন্ড দিলাম, অত বেশি 10 সেকেন্ড আমাদের লাগবে না। সো আমি যদি এখানে প্রেস করি, আচ্ছা একবার সেভ দিয়ে নিই, দেন হচ্ছে রান করলাম, তাহলে এই যে একটা আওয়াজ হলো এবং এখানে লেখা আছে রেডি।
আচ্ছা, এবার হচ্ছে আউটপুটটাকে আমরা কোথায় দেখবো? এই যে এখানে যে স্কোপ আছে, ঠিক আছে, ভোল্টেজ সেন্সরটা এই ফিজিক্যাল টু সিমুলিংক কনভার্টার থেকে যে স্কোপে এসেছে, সেই স্কোপে যদি আমি ডাবল ক্লিক করি, এরকম একটা উইন্ডো ওপেন হবে। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করব। তারপর আমার এটা ম্যাটল্যাব 15 ভার্সন, এখানে হচ্ছে কি এই যে এখানে ট্রাই টাইম স্কোপ যেটা আছে, এখানে যদি আমি যাই, ঠিক আছে, এখানে আসলে জিনিসটা দেখতে খুব একটা বেশি কনভিনিয়েন্ট না। আমরা যেটা করতে পারি যে এখানে, ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে মোটামুটি আমাদেরকে এটাকে মোটামুটি বলা যায় যে ওয়াই অ্যাক্সিসটাকে মোটামুটি অ্যাডজাস্ট করে দেখাবে। এখন যদি আমি জুম করে দেখতে চাই, তাহলে যেটা করব, এই যে এখানে জুমের যে অপশনটা আছে, সেখান থেকে এই যে দেখেন আমরা এক্স অ্যাক্সিস বরাবর জুম করতে পারি, ওয়াই অ্যাক্সিস জুম করতে পারি, আমরা সেটাকে প্যান করতে পারি, জুম আউট করতে, বিভিন্ন অপশন আছে। তো আমি প্রথমে হচ্ছে কি জুম এক্স এটা সিলেক্ট করলাম। এতটুকু জায়গা মোটামুটি আমার জুম করে দেখলে হবে। যে খেয়াল করে দেখেন, এখানে এই যে কার্সরের সাথে একটা লাইন কিন্তু আসে, যতটুকু ইন্টারভ্যালে লাইনটা রাখবো ততটুকু আমাকে জুম করে দেখাবে। এই যে আমাকে জুম করে দেখালো। তো আসলে আউটপুটটা খেয়াল করে দেখেন যে আউটপুটটা কিন্তু আসলে অত স্মুথ না দেখতে। আসলে হয়তো আমাদের এখানে সিমুলেশনে একটু বেশি পয়েন্ট নেওয়া উচিত ছিল। তো তাহলে আমাদের হয়তো আউটপুটটা একটু স্মুথ আসতো। আচ্ছা, তো কাজটা কিভাবে করি তাহলে একটু দেখেন। সিমুলেশনে যদি আমি যাই, মডেল কনফিগারেশন প্যারামিটারস, এখানে যদি আমি ক্লিক করি, ওকে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে ডেটা ইম্পোর্ট অর এক্সপোর্ট। আচ্ছা, এখানে ওই লিমিট ডেটা পয়েন্টস টু লাস্ট, এইটা আমি আনচেক করে দিব, কারণ অনেক সময় আপনি যদি একটু বড় রেঞ্জ টাইম রেঞ্জ নিয়ে কাজ করেন, তখন হয়তো কমপ্লিট গ্রাফটা নাও আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যেখানে রিফাইন ফ্যাক্টর যেটা হচ্ছে কি 1 দাও, এটা একটু বড় একটা ভ্যালু দিয়ে দিলাম, ধরেন 250 দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা রান বাটনটা যদি প্রেস করি, রান করে জাস্ট দেখি আমাদের সিমুলিংকের কার্ভটা আগের মতো করে আমরা যদি এই যে এখানে যেটা হচ্ছে গিয়ে এক্স এক্সিসের যে জুমটা, সেটা যদি আমরা করে দেখি, দেখেন আমাদের কার্ভটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্মুথ আসছে। ঠিক আছে, আমাদের কার্সরটা বুঝতেই পারতেছেন, এখন জুম সিলেক্ট করা আছে, এটা আনসিলেক্ট করতে হলে বা আনচেক করতে হলে আরেকবার ক্লিক করলে এটা আনচেক হয়ে যাবে, আমার কার্সর ফেরত আসবে। আচ্ছা, আমাদের এই মুহূর্তে আমাদের যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া ছিল 500 ওহম, আর হচ্ছে ইন্ডাকটেন্স 3 আর ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি যে আপনাদেরকে যে থিওরিটিক্যাল যেটা ডিসক্রিপশন দিয়েছি, সেই ফর্মুলাগুলো থেকে আবার ফেরত আসি। আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা বলেছি 1/√LC, এটা ফিক্সড, এটা 182.574 রেডিয়ান পার সেকেন্ড আছে। তো আমরা থিওরিটিক্যাল এই যে বিভিন্ন প্যারামিটার আছে, যেটাকে আমরা টেম্পারেচার জিটা বলতেছি, পার্সেন্টেজ ওভারশুট আসলে জিটা থেকে বের করা যায়, তারপর হচ্ছে পিক ভ্যালু, সেটাও জিটা থেকে বের করা যায়, পিক টাইম এটা হচ্ছে জিটা, এবং এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে বের করা যায়, এবং 2% ক্রাইটেরিয়া থেকে আমরা আসলে সেটিং টাইমটা বের করতে পারি। তো থিওরিটিক্যালি কিছু ক্যালকুলেটেড ভ্যালু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো সেই ভ্যালুগুলোর সাথে আমাদের যেটা সিমুলিংকের যে রেজাল্ট, সেটাকে একটু কম্পেয়ার করে দেখি। তো প্রথমেই আমরা বলি যে আমাদের হচ্ছে কি জিটার যে ভ্যালুটা, সেটা হচ্ছে r/2 √c/l। তো c আর l যদি ফিক্স থাকে, r টাকে যদি আমি ভ্যারি করি, তার সাথে সাথে কি হবে, জিটাও ভ্যারি করবে, ঠিক আছে। তাহলে আমরা r এর ভ্যালু যখন 500 ওহম বসাচ্ছি, তখন আমার যেটা আসে 0.456, আর এগুলো আসে তার কারেসপন্ডিং অন্যান্য যে প্যারামিটার। তো আমরা একটু মিলিয়ে দেখি যে আসলে কিরকম আসে সিমুলিংকের ক্ষেত্রে। তো আমরা কিভাবে সেটা বের করব, সেটা হচ্ছে আমরা প্রথমে যদি একটু ডেমনস্ট্রেট করে দেখাই আপনাদেরকে, যে এখানে যে বাই লেভেল মেজারমেন্ট যেটা আছে, এইখান থেকে যদি ক্লিক করে ড্রপ ডাউন থেকে বাই লেভেল মেজারমেন্টে যদি আমি ক্লিক করি, দেখেন পাশে এরকম একটা কিছু লেখা এখানে ওপেন হচ্ছে, এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাইস টাইম, ঠিক আছে, রাইস টাইম দেখাচ্ছে, এবার ওভারশুটও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে গিয়ে আপনার যে ওভারশুট যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে 19.88, আর আমাদের যেটা থিওরিটিক্যালি আমরা ক্যালকুলেট করেছি, সেটা ছিল 19.99, সো কাছাকাছি আছে। তারপর যে পিক ভ্যালু যেটা আছে, পিক ভ্যালু কত, 1.199 থিওরিটিক্যালি। তো আমরা দেখি যে পিক ভ্যালুটা এখানে কত দেখাচ্ছে, সেটার জন্য আমরা এখানে আবার ড্রপ ডাউনে যাব। এই যে এখানে যে পিক ফাইন্ডার যেটা আছে, সেটাকে যদি ক্লিক করি, নিচে দেখাচ্ছে, দেখেন আমার এখানে তিনটা জায়গায়, তিনটা, এখানে যেহেতু একটা ড্যাম্পড অসিলেশন, তিনটা পিক আছে, এই যে তিনটা অ্যারো দিয়ে তিনটা পিক দেখানো হয়েছে। সবচেয়ে প্রথম যেই পিকটা, হ্যাঁ, যেখানে হচ্ছে কি আপনার অ্যামপ্লিটিউডের ভ্যালুটা সবচেয়ে বেশি,
তো তার কারেসপন্ডিং টাইম হচ্ছে 0.019 সেকেন্ড, অর্থাৎ এইখানে হচ্ছে কি আমাদের পিক টাইমটা পৌঁছায় এবং তার এই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1.199। 0.019 মানে হচ্ছে আসলে 19 মিলি সেকেন্ড। তো আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, এটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেটেড যে ভ্যালুগুলো তার সাথে কিন্তু ম্যাচ করতেছে, এই পিক যে ভ্যালুটা এবং পিক টাইমটা। ঠিক আছে, আচ্ছা। আর পার্সেন্টেজ ওভারশুট তো কিছুক্ষণ আগে দেখালামই। আচ্ছা, আর রইল হচ্ছে কি সেটলিং টাইম। আচ্ছা, এখানে একটা বিষয় একটু আমি জাস্ট পয়েন্ট আউট করে দিতে চাই, সেটা হচ্ছে এখানে একটা রাইজ টাইম দেখানো হচ্ছে। এই রাইজ টাইমটা আসলে 10% থেকে 90% এই ক্রাইটেরিয়া অনুসারে আসলে এটা ক্যালকুলেট করা হচ্ছে। এটা কিন্তু চাইলে আমরা ভেরিফাই করে দেখতে পারি। আমি যদি কিভাবে ভেরিফাই করে দেখবো, এই যে কার্সর মেজারমেন্টটা যদি আমি সিলেক্ট করি, দেখেন আমার এখানে দুটো কার্সর দেখাচ্ছে, তাহলে আমাদের ফাইনাল ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 এর 10% কত? 0.1। তাহলে আমরা এটাকে 0.1 নিয়ে যাই, এই কার্সরটাকে 0.1। একটু খেয়াল করে দেখি, ফর দ্য টাইম বিং আমি এই উইন্ডোটা কেটে দিই একটু। ওকে, আমি যখন এই কার্সরটাকে যখন মুভ করি, এটা আপনারা ইতিমধ্যে এক্সএমএল 1 এও দেখেছেন, আমার এখানে একটা এক্স ভ্যালু আছে, একটা ওয়াই আছে। এক্স এর ভ্যালুটা হচ্ছে টাইম, আর ওয়াই এক্স ভ্যালুটা হচ্ছে ওই টাইমের কারেসপন্ডিং যে এখানে ভ্যালুটা আছে সেটা। তাহলে আমি এই ভ্যালুটা, এই ওয়াই এর ভ্যালুটা আমি হচ্ছে গিয়ে 0.14, দ্যাট ইজ 100 মিলি সেকেন্ডের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসি, মোটামুটি বলা যায়। আচ্ছা ঠিক আছে, এটাই ধরলাম 100 মিলি সেকেন্ডের কাছাকাছি। আর একটা হচ্ছে গিয়ে 90%, দ্যাট ইজ হচ্ছে কত? 0.9 এর কাছাকাছি, দ্যাট ইজ 900 মিলি ভোল্টের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা যদি ডিফারেন্সটা দেখি, এখানে ডেল্টা টি, এই যে এই দুটো টাইমের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে কি কি আমার 10% থেকে 90% এই ক্রাইটেরিয়া অনুসারে যে রাইজ টাইম, সেটা কত? 8.537। এটা হচ্ছে এই দুটো টাইমের যে ইন্টারভ্যালটা, এবং এখানে দেখেন এটার সাথে অলমোস্ট ম্যাচ করতেছে। কিছুটা এদিক ওদিক হয়েছে, কারণ এটা আসলে এক্স্যাক্টলি 100 মিলি ভোল্ট, আর এটা হচ্ছে কি 900 মিলি ভোল্ট দেওয়া হচ্ছে, বাট এটা আসলে ওই 10% থেকে 90% এই ক্রাইটেরিয়া অনুসারেই আসলে এই রাইজ টাইমটা ক্যালকুলেট করে। ওকে, এবার আমরা যেটা করব, আচ্ছা আমরা আবার হচ্ছে পিক ফাইন্ডার এটা কি এনেবল করে দিই। ওকে, এবার জাস্ট এটাকে আমরা মিনিমাইজ করে আমাদের সিমুলেন্টে চলে যাব। সিমুলেন্টে চলে গিয়ে জাস্ট এই রেজিস্ট্যান্সের ভ্যালু এখন হচ্ছে কত করে দিই? 700 করে দিই। ওকে, ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা এখানে একটু দেখানো হয়নি, বিফোর উই ডু দ্যাট, সেটলিং টাইম যেটা লাস্টের যে প্যারামিটার, এটা আসলে এখান থেকে দেখা যায় না, এখান থেকে আসলে আমাদের শো করতেছে না, বাট এটাকে আমরা এখান থেকে দেখতে নাও পেলেও, এই যে এখানে সেটলিং টাইমটা দেখাচ্ছে না, আমরা এটাকে অন্য ভাবে আমরা ম্যাটল্যাব যে কমন উইন্ডো থেকে আমরা আসলে দেখতে পারি। কিভাবে দেখতে পারি সেটা একটু আমি একটু ডেমনস্ট্রেট করি। আচ্ছা, সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে ভিউতে যাব, কনফিগারেশন প্রপার্টিজ, এখানে যাব, লগিং এই ট্যাবটাতে যাব, গিয়ে এখানে দেখেন ভ্যারিয়েবল একটা নাম দিয়ে দিব। ধরেন এটা নাম দিলাম আমি sample1। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল নাম দিব, অর্থাৎ আমাদের এই যে ডেটাটা আছে স্কোপে, যে ডেটাটা, এই ডেটাটা আমরা হচ্ছে sample1 এই ভ্যারিয়েবল নামে আমরা হচ্ছে গিয়ে কমন উইন্ডোতে ইউজ করতে পারবো। এটাকে ওকে দিলাম। ওকে, আচ্ছা, এবার একবার একটু রান করে নিই। আচ্ছা, এবার যদি আমি কমন উইন্ডো, তো এটা হচ্ছে ম্যাটল্যাবে কমন উইন্ডোতে আসি, আমি s সমান সমান লিখবো স্টেপ ইনফো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে sample1 নামে কিন্তু অলরেডি ওয়ার্কস্পেসে একটা ভ্যারিয়েবল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে রান দেওয়ার পর। ঠিক আছে, তো আমরা এখানে যেটা লিখবো s সমান সমান স্টেপ ইনফো। এখানে হচ্ছে কি আমি যদি একটু আপনাদেরকে স্টেপ ইনফোটা একটু জাস্ট দেখাই, sample1 যে ডেটাটা, এটা জাস্ট একটু জাস্ট দেখাই যে আসলে কি আছে। এখানে প্রথমে আছে হচ্ছে কি আমার টি এর যে ভ্যালু, টাইমের ভ্যালু, আর পরের ভ্যালুগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার যে ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালু। ঠিক আছে, এই যে টাইম আমরা 3 সেকেন্ড পর্যন্ত নিয়েছি, 3 পর্যন্ত যে বিভিন্ন স্টেপে ভ্যালু আছে এবং তার কারেসপন্ডিং যে আমার যে ভ্যালুগুলো, ওয়াই ভ্যালু, সেগুলো এখানে আছে। ওকে, তো স্টেপ ইনফো লিখবো ব্র্যাকেটে। আমরা প্রথমে যেটা করব, এই যে sample1 যেটা লিখলাম, sample1, ঠিক আছে, এটা কলাম আকারে আছে। তো আমরা প্রথমে যেটা করব, যে দেখেন এখানে ফরম্যাট দেখাচ্ছে, প্রথমে ওয়াই ভ্যালু নিতে হবে। ওয়াই ভ্যালু কোথায় আছে? আমার সেকেন্ড কলামে আছে। তারপর sample1, তারপর হচ্ছে এক্স ভ্যালু যেটা হচ্ছে কি আমার টাইম ভ্যালু, এটা প্রথম কলামে আছে। এটা লিখে আমরা এন্টার দিব।
ঠিক আছে, এন্টার দিলেই কিন্তু দেখেন আমার এই যে সেটলিং টাইম, রাইজ টাইম সব দেখাচ্ছে। ঠিক আছে, সেটলিং টাইম, রাইজ টাইম সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। যদিও এই সব প্যারামিটার, ইনফ্যাক্ট আমরা যত প্যারামিটার এখান থেকে দেখেছি সব প্যারামিটার কিন্তু আমরা এইভাবে করে ম্যাটল্যাব উইন্ডোতে এক্সপোর্ট করে কিন্তু আমরা দেখতে পারি। তো আমাদের এখানে সেটলিং টাইম কত দেখাচ্ছে, ফর আমরা যদি মিলি সেকেন্ডে নিয়ে যাই তাহলে 45.5 মিলি সেকেন্ড, এটা হলো সেকেন্ডে আছে। এবং এখানে বাই ডিফল্ট আসলে 2% ক্রাইটেরিয়াই থাকে, আমরা চাইলে 5% ক্রাইটেরিয়া বা অন্য ক্রাইটেরিয়াও সেট করতে পারি, সেটারও অপশন আছে। আপনারা কাইন্ডলি হেল্প মেনু থেকে স্টেপ ইনফো এই ফাংশনটা নিয়ে একটু দেখেন, সেখান থেকে বিভিন্ন ওয়ে দেখানো আছে কিভাবে করে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করা যায়। তো আমরা যেটা থিওরিটিক্যালি ক্যালকুলেট করেছি তার মোটামুটি কাছাকাছি বলা যায় আর কি। আমাদের থিওরিটিক্যাল যে ভ্যালুটা সেটা 48.07, মোটামুটি কাছাকাছি আসে আর কি। যাই হোক, তো আমরা এবার যেটা করি সেটা হচ্ছে কি আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করি। রেজিস্ট্যান্স যদি আমরা পরিবর্তন করি, রেজিস্ট্যান্স চেঞ্জ করার অর্থ হচ্ছে কি আসলে জিটার ভ্যালুটা পরিবর্তন করা, রাইট? কারণ আমরা যদি এখানে দেখি যে আমরা আসলে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ভ্যালু চেঞ্জ করতেছি না, সো আমাদের ন্যাচুরাল ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে। আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করার মাত্র জিটা চেঞ্জ করলাম, তারপরে পার্সেন্টেজ ওভারশুট, আমার পিক ভ্যালু, পিক টাইম, সেটলিং টাইম সবকিছুই আসলে পরিবর্তন হবে, কারণ সবকিছুই আসলে জিটার ফাংশন। ওকে, তাহলে এবার জাস্ট আমরা হচ্ছে রান বাটনটা প্রেস করি, রান হয়ে গেল। রান হওয়ার পর আমরা আবার স্কোপ, এটা আমরা কেটে দিব না, এটা কেটে দেওয়ার প্রয়োজন নাই, এটা আপডেট হয়ে যায় সবকিছু। দেখেন পিকটা কিন্তু কমে গেছে আগের তুলনায়, ঠিক আছে, পিকটা আগের তুলনায় কমে গেছে। তো আমরা একটু এই অংশটুকুকে একটু জুম করে দেখি। ওকে, তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের যে পিক ভ্যালু কত, পিক টাইম হতেছে 22 মিলি সেকেন্ড। এই যে এখানে তিনটা পিক আছে, ঠিক আছে, তিনটা পিক আছে, আসলে এটা এটা একটা ড্যাম্পড একটা অসিলেশন, ঠিক আছে, তিনটা পিক আছে। তো প্রথম পিকটা হচ্ছে 22 মিলি সেকেন্ডে আছে, এটা হচ্ছে 22 মিলি সেকেন্ডে আছে এবং এটা ভ্যালু হচ্ছে 1.073। তো আমরা দেখি যেটা আমি থিওরিটিক্যালি এখানে ক্যালকুলেট করেছি ফর্মুলা থেকে, সেই ফর্মুলা অনুসারে আমাদের 700 ওহম রেজিস্ট্যান্সের জন্য যেটা ভ্যালু হচ্ছে 0.639, তার জন্য পিক ভ্যালু হচ্ছে 1.073 এবং এটা দেখেন 22.37 মিলি সেকেন্ড, কাছাকাছি কিন্তু আছে। এবার পার্সেন্টেজ ওভারশুট যেটা এখানে 7.355 দেখাচ্ছে, আমরা চাইলে এটাও এখান থেকে দেখে নিতে পারি। 7, এটা কাছাকাছি আছে, 7 এর কাছাকাছি, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটলিং টাইম, আসলে সব প্যারামিটারই আমি চাইলে একবার যদি আমার ওই কোডটা যদি লেখা হয়ে যায় তাহলে হচ্ছে জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার যে কমান্ড উইন্ডোটা আছে, এই কমান্ড উইন্ডোতে আমি যদি এই আমার কিবোর্ডের যেটা হচ্ছে কি আপ অ্যারো যেটা আছে এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আবার যদি এন্টার দিই তাহলে দেখেন এগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু এগুলো আপডেটেড হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন ওভারশুট থেকে সবকিছু কিন্তু আপডেটেড হয়ে গিয়েছে। তো এখানে যেটা হচ্ছে কি আপনার সেটলিং টাইম দেখাচ্ছে কত, 32.8 মিলি সেকেন্ড, এটা সেকেন্ডে আছে, মিলিতে যদি নেই 1000 দিয়ে গুণ করতে হয়। আমাদের এখানে 34 এসেছে, কাছাকাছি আছে। এগুলো আসলে কিছুটা নিউমেরিক্যালি আসলে ক্যালকুলেট হয়, আমরা তো এগুলো অ্যানালিটিক্যাল, এটাও একটা অ্যাপ্রক্সিমেশন, আসলে অ্যানালিটিক্যালি আমরা ক্যালকুলেট করি, মোটামুটি কাছাকাছি ভ্যালুটা আছে। এবার আমরা হচ্ছে কি 1000 ওহম রেজিস্ট্যান্সের জন্য যদি আমি দেখি সেম জিনিস, এটা এখানে ডাবল ক্লিক করি, 1000, ওকে, রান করব, কোনো কিছু ক্লোজ করব না, আমরা বারবার একই জিনিস ওপেন করা দরকার নেই, এটা অটো আপডেট হয়ে যায়, এটাও আপডেট হয়ে গিয়েছে। ওকে, তো এই অবস্থায় যদি আমি একটু খেয়াল করে দেখি আমাদের এই জায়গাটুকু, এবার কিন্তু আসলে খুব একটা অসিলেশনের বলতে গেলে অ্যাম্পলিটিউড নেই বলে চলে। আমি যদি আরেকটু ওয়াই অ্যাক্সিসটা যদি আরেকটু এতটুকু জায়গাকে যদি একটু জুম করে দেখি, হ্যাঁ এটা সামান্য বোঝা যায়, বাট খুবই সেটা কম। প্রথম, আচ্ছা, প্রথম যে আমার পিকটা এটা হচ্ছে কি এখানে তিনটার মধ্যে সবচেয়ে যেটা ছোট 0.043 অর্থাৎ 43 মিলি সেকেন্ড এসেছে এবং এটা ভ্যালু কিন্তু 1 এর কাছাকাছি, খুব বেশি কিন্তু আসলে না, 1 থেকে খুব সামান্যই উঠেছে। আমরা যেটা থিওরিটিক্যালি ক্যালকুলেটেড ভ্যালু সেটাও যদি দেখি তাই কিন্তু সেটাও কিন্তু প্রায় এটার কাছাকাছি, কিন্তু এরকম একটা ভ্যালু কিন্তু বলা যায়, ঠিক আছে। 43 এর কাছাকাছি, এটা 1 এর কাছাকাছি এটা ভ্যালু। আচ্ছা, আর হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ওভারশুটটা 0.092, আমি যদি এখান থেকে দেখি
পার্সেন্টেজ ওভারশুট, এখানে যদিও আসলে 0.48 দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটাকে যদি ওই ম্যাটল্যাবে যদি ম্যাটল্যাব কমন উইন্ডোতে নিয়ে যদি আমি দেখি, পার্সেন্টেজ ওভারশুট এখানে 0.12 দেখাচ্ছে। ঠিক আছে, ওখানে হয়তো কোনো একটা কারণে একটু বেশি ডিফারেন্স দেখাচ্ছে। এটা 0.12, যেটা আমার থিওরিটিক্যাল যে ক্যালকুলেটেড ভ্যালু তার কাছাকাছি বলা যায়। হ্যাঁ, 0.09, যদি 0.09 আসলে 0.1 এর কাছাকাছি। আর যেটা হচ্ছে অন্যান্য প্যারামিটার কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারি। পিক ভ্যালু যেটা আসছে সেটাও দেখতে পারি, পিক টাইমটাও দেখতে পারি, সব ভ্যালু কিন্তু এখান থেকে আসলে আমরা এক্সট্রাক্ট করে দেখতে পারি। আচ্ছা, এবার ফাইনালি কিছু কনক্লুডিং কথাবার্তা বলি। তো ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু যেটা করলাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু ভ্যারি করে আমরা অন্যান্য প্যারামিটারগুলো কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, ঠিক আছে, আমাদের যে টাইম রেসপন্স আছে সেখান থেকে আমরা সেটা দেখেছি। এবং এবার একটু জাস্ট কনক্লুডে কিছু কথা বলি যে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ালে কি হচ্ছে, যে আমাদের এই যে জিটার ভ্যালু, যেটা ইম্পিং রেশিও যেটা, সেটার আসলে সেটা কি হচ্ছে, সেটা আসলে ইনক্রিজ হচ্ছে। তো সেটা যখন ইনক্রিজ হচ্ছে তখন পার্সেন্টেজ ওভারশুটটা কমে যাচ্ছে। পার্সেন্টেজ ওভারশুট কমে যাচ্ছে, তোমার যে পিক ভ্যালু সেটা কমে যাচ্ছে, এবং পিক টাইমটা অবশ্যই বেড়ে যাচ্ছে। কারণ এখানে দুইটা বুঝতে পারছি ডিনোমিনেটর আছে, যেটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে নিচের টার্মটা ছোট হয়ে যায়, দ্যাট মিন্স এটা বড় হয়ে যায়। আর যেটা হলো বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সেটলিং টাইম কমে যায়, যেটা সেটলিং টাইমটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে।